পরিসংখ্যানের খাতায় মূল্যস্ফীতি কমলেও বাজারে উল্টো চিত্র, নিত্যপণ্যের দাম চড়া, আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে মানুষ। টেলিযোগাযোগ খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের, গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণয়ন হবে নতুন নীতিমালা। কিছু বিষয় অমীমাংসিত রেখেই শেষ হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক বৈঠক, আগামীতে আলোচনা অব্যাহত রাখবে দুই পক্ষ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিসংখ্যানের খাতায় কমেছে মূল্যস্ফীতি, কিন্তু বাজারে তার প্রভাব নেই খুব একটা। চালের দামে নেই স্বস্তি, সবজি ও আমিষের বাজারও একদম চড়া। আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, মানুষকে স্বস্তি দিতে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মাথাপিছু আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। দেশের বাজারে লাগামহীন অস্থিরতা চলছে অন্তত ৩ বছর ধরে। নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া ছিল এই সরকারের বড় চ্যালেঞ্জ। ১ বছর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতির হার ছিল ১১% উপরে। কয়েক দফায় সুদের হার বৃদ্ধি সহ নানা পদক্ষেপে মূল্যস্ফীতির গতি আটকে দিতে পেরেছে সরকার। মার্চের পর থেকে টানা কমছে মূল্যস্ফীতি। জুন মাসে যা নেমে এসেছে ৮.৫%-এর নিচে। কিন্তু বাজারে এর প্রভাব কতটা পড়েছে? সংখ্যায় কমলেও আমাদের জনজীবনে সেটা প্রভাব পড়তেছে না, কারণ আমাদের বেকারত্বের হার কিন্তু ঠিকই বেড়ে চলেছে, আমাদের জিনিসপত্রের দামই ঠিকই বেড়ে চলেছে। আয় যখন বাড়বে হয়তোবা সেটার সাথে অ্যাডজাস্ট করে দেন গিয়ে ফিউচারে এটার একটা প্রভাব আমরা দেখতে পারবো। গত কয়েক মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে সবচেয়ে বেশি। জুন মাসে যা নেমে এসেছে ৭.৩৯%। কিন্তু বাজার ঘুরে দেখা গেল চাল, তেল, সবজি সহ বেশিরভাগ পণ্যের দাম বেশ চড়া। সরকারি সংস্থা জিসিবির হিসেবে গত বছরের তুলনায় সব ধরনের চালের দাম এখন ১৫ থেকে ১৮% পর্যন্ত বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১০ থেকে ২১% বেশি। ডাল ও ছোলার দাম কমলেও স্বস্তি নেই মাছ মাংসের দামে। অনেক আশা করেছিলাম যে একটা পরিবর্তনের মাধ্যমে আমাদের সবারই একটা জীবনযাত্রার মান একটা সহনীয় পর্যায়ে থাকবে, কিন্তু সেটা আর আমরা পাচ্ছি না। আমাদের আলু, পেঁয়াজ, চাউল, ডাল এগুলোর মধ্যে বলতেছি আমি, যেমন চাউল প্রতি কেজিতে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা করে বাড়ছে। সাধারণ মানুষ কষ্টে থাকলেও মূল্যস্ফীতি নিম্নমুখী পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে সরকারকে। তবে বিশ্লেষকরা বলছেন, মানুষের জীবনযাত্রা সহনীয় করতে না পারলে এই সংখ্যা কোনো কাজে আসবে না। সংখ্যার সঠিকতা নিয়েও প্রশ্ন তাদের। চালের দাম যেভাবে বেড়ে গেছে, মানুষ কিন্তু অনেকটাই হতাশ হয়েছেন যে আসলে এখানে প্রশাসনের কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ নেই এবং বাজার কিন্তু কতিপয়ের হাতে চলে গেছে। সুতরাং এই বিষয়টা কিন্তু খারাপ। মন্দা এবং মূল্যস্ফীতি থাকে, তাহলে খালি মূল্যস্ফীতি কমিয়ে জনজীবনকে সুখকর করা যায় না। সাধারণ মানুষের যে ২৪০ টাকা $2 মতো আয়, সেই আয় একটুও বাড়ল না, বরঞ্চ আরো ৩০ লক্ষ লোক বেকার হয়ে সেখানে যোগ দিল। তার ফলে জনজীবনে আমি ইনইকুয়ালিটি, বৈষম্য, বেকারত্ব, দারিদ্র্য এগুলো থাকবে। সংখ্যায় মূল্যস্ফীতি কমলেও বাজারে এসে এখনো মানুষ তেমন একটা স্বস্তি পাচ্ছে না। স্বস্তি ফিরবে তখনই যখন কমবে নিত্যপণ্যের দাম এবং বাড়বে মাথাপিছু আয়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। টেলিযোগাযোগ খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, ফ্যাসিস্ট সরকারের আমলের সব টেলিকম পলিসি বাতিল করে গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হবে নতুন নীতিমালা। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এক হোটেলে অংশীজনদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের এক হোটেলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকে বসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ও টেলিযোগাযোগ খাতের অংশীজনেরা। টিআরএনবি আয়োজিত এই বৈঠকে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতারা। আমরা পলিসির কথা চিন্তা করছি। মোবাইল অপারেটররা জানান, প্রতি বছর $600 মিলিয়ন বিনিয়োগের পরও প্রস্তাবিত নীতিমালায় বিদেশি বিনিয়োগে বাধ্যবাধকতা এবং সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি তাদের জন্য ভীতিকর। রিফর্ম ওয়ার্কটার উৎপত্তি ছিল একটা ন্যাশনাল একটা অপটিমিজমের ব্যাকগ্রাউন্ডে।
যে বাংলাদেশ টু প্রোগ্রেস, এখানে যে 600 মিলিয়ন টাকা আমরা ইনভেস্ট করছি, যার কারণে রবি এবং বাংলালিংকের প্রফিটেবিলিটি গত বছরের এক্সেপশন ছাড়া ওয়াজ অলওয়েজ লেস দ্যান 2%. It has to be common and it has to be long term. And we need to work against that. Sometimes that requires investment, sometimes that requires some policy change and so forth. বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ইন্টারনেট সেবাদাতারাও। জবাবে বিটিআরসির চেয়ারম্যান জানান, নীতিমালা প্রণয়নের এখতিয়ার সরকারের, তবে তার ভিত্তিতে নির্দেশিকা তৈরি করবে কমিশন। ইউ বিজনেস এই ক্যাটাগরি সেই ক্যাটাগরি, ইউ সিট ডাউন and you come up with a solution, we will support you. We are trying to force that collaboration. Without that collaboration, আমরা একটা ডিজিটাল সার্ভিস ডেভেলপ করতে পারবো না। এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, 3400 বেশি লাইসেন্স দিয়ে টেলিকম খাতের অপব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার। কাজেই আগের সরকারের সব টেলিকম নীতি বাতিল করা হয়েছে। গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হবে নতুন নীতিমালা। স্বৈরাচারী আওয়ামী লীগের পলিসিকে ব্যাখ্যা করার জন্য কোনো প্রয়োজনীয়তা মনে করি না, এবং আমি খারিজ করে দিই আইএলটিটিএস এবং টেলিকম পলিসি নামে যেগুলো করা হচ্ছে, আমি সেগুলোকে খারিজ করে তারপর আমরা এই পলিসি কাজ করছি। নতুন পলিসিতে যেই প্লেয়াররা আসবেন সেই প্লেয়াররা আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, তারা অনেক বেশি কাজ করতে পারবে, তারা লাইসেন্স লিমিটেড হয়ে যাবে না। নতুন এই নীতিমালা বাস্তবায়ন হলে তা অন্তত 15 বছরের জন্য টেলিযোগাযোগ খাতকে সুরক্ষা দেবে বলে আশা প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব। 10 থেকে 15 বছরকে প্রজেকশন করে সেভাবেই চিন্তা করা হচ্ছে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় শেষ দিনে আরও কিছু বিষয় একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। এসব বিষয় নিয়ে আগামীতে আলোচনা অব্যাহত রাখবে দুপক্ষ। বাণিজ্য উপদেষ্টা সচিব অতিরিক্ত সচিব আজ দেশে ফিরেছেন। প্রয়োজন হলে তারা আবারও ওয়াশিংটনে যাবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক অবস্থানে পৌঁছাতে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। 3 দিনের আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস 4 দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন। বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সফরকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সরকারের নীতি নির্ধারক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। জোহানেস 2025 সালের 1 জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশে তার নতুন দায়িত্বে প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে তিনি 2013 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রভাবে শুল্ক আদায় রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে শুল্ক থেকে রাজস্ব আদায় ছাড়িয়েছে $100 বিলিয়ন। জুন মাসে শুল্ক আদায় হয় প্রায় $27 বিলিয়ন, যার ফলে দেশটির বাজেটে $27 বিলিয়ন উদ্বৃত্ত এসেছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, মাত্র 4 মাসের ব্যবধানে শুল্ক রাজস্ব দ্বিগুণ হয়ে এখন দেশের 4র্থ বৃহত্তম রাজস্ব উৎসে পরিণত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে মোট শুল্ক আদায় হয়েছে $113.3 বিলিয়ন। তবে বিভিন্ন খাতে রিফান্ড বা ফেরত দেওয়ার পর মোট শুল্ক আদায় $108 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের কারভেল পরিদর্শন করেছেন। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্গঠনে সরকারের সহায়তার আশ্বাস দেন। গেল সপ্তাহে 4 জুলাই রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে প্রবল বন্যায় 120 জনের মৃত্যু হয়। এদিকে এখনও নিখোঁজ রয়েছেন 161 জন। তাদের সন্ধানে 12,300 জনের বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন প্রতিদিন অন্তত 10 ঘন্টা করে। বন্যার পর কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়তে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই সফরে গেলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রায় 6 মাসের মধ্যে টেক্সাসের এই বন্যা সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ। লালমনিরহাটে বুড়িমারি সানিয়াজান নদীর তীরবর্তী বালু মাটিতে উৎপাদন হচ্ছে সুস্বাদু হাড়ি ভাঙা আম। এখানকার বাগানের আম ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন আম চাষিরা। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে সীমান্ত ঘেঁষা বুড়িমারি ইউনিয়নের সানিয়াজান নদীর তীরবর্তী এলাকা বামনদলের বালু মাটিতে সুমিষ্ট হাড়ি ভাঙা আম চাষ করে সফলতা পেয়েছেন কৃষক। তারা জানান, চলতি মৌসুমে আমের ফলন ভালো হয়েছে। বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। দর ভালো পাওয়ায় খুশি বাগান মালিকরা।
রংপুরের যে হাড়িভাঙ্গা আমটা আছে, লাল মাটির হাড়িভাঙ্গাটা হচ্ছে এটা বালু মাটির, এটার স্বাদটা তুলনামূলক একটু বেশি। লালমনিরহাট জেলার মধ্যে এই আমবাগানটা হচ্ছে সবচেয়ে বড় আমবাগান এবং এখানকার যে হাড়িভাঙ্গা আম খুব সুস্বাদু। এখানকার আমের মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। আগে আমি আম বাইরে থেকে নিয়ে আসছি, এখন আর বাইরে থেকে আম নিয়ে আসি না। এখন এই আমবাগানের নাম বামুনদল, আমবাগানের নাম সাদিকুর রহমান মানিকের আমবাগান থেকে আম নিয়ে আমি সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি। হাড়িভাঙ্গা আম চাষ প্রসারের লক্ষ্যে কৃষককে সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। এবছর বুড়িমারি ইউনিয়নের বামুনদল এলাকার কৃষক মানিক অ্যান্ড সন্স অ্যাগ্রো লিমিটেডের 3 একর বাগানে হাড়িভাঙ্গা আমের চাষ করেছেন। তার বাগানের আম অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি হয়, স্থানীয় পর্যায়ে চাহিদা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে এই জেলায় 5 শতাধিক হাড়িভাঙ্গা আমের বাগান আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাছ চাষে ভাগ্য বদলে যাচ্ছে কর্মহীন মৌলভীবাজারের বেকার যুবকদের। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় প্রযুক্তিতে উপকার পেয়েছেন চাষিরা। স্বাবলম্বী হয়েছেন অনেক উদ্যোক্তা। বছরে প্রায় লাখ লাখ টাকা আয়। খামারিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আব্দুর রব মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মঙ্গলপুর এলাকায় মাছের পোনা চাষে অন্যতম পথ প্রদর্শক তিনি। মাছের পোনা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এই উদ্যোক্তা। তবে দীর্ঘদিন পানির অভাবে পুকুরগুলোতে 6 মাসের অধিক মাছ চাষ করা যেত না। পরে খরাপ্রবণ মৎস্য খামার যান্ত্রিকীকরণের সহায়ক সেচ ব্যবস্থা প্রবর্তন বিষয়ক প্রদর্শনী বাস্তবায়ন হওয়ায় এখন অনেক চাষি ও খামারি উপকৃত হয়েছেন। এই পদ্ধতিতে 10টি পুকুরে বিভিন্ন মাছের পোনা উৎপাদন করে সাফল্য পেয়েছেন আব্দুর রব। এখন তার বার্ষিক আয় 15 থেকে 20 লাখ টাকা। হিট বাংলাদেশের সাথে যোগাযোগ করি, তারা আমাদের মাছের পোনা চাষে উদ্বুদ্ধ করে এবং প্রশিক্ষণও দেয়, আর্থিক সহায়তাও প্রদান করে। এই আশ্বাস থেকে আমি মাছের পোনা উৎপাদন করি এবং এটার প্রচুর চাহিদা কমলগঞ্জে। এসব খামারের শত শত বেকারের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমার বড় ভাই পুকুরে আমি কাজ করে আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভালোই চলতেছি। আমরা আগে বেকার ছিলাম, উনি মৎস্য চাষ করার কারণে আমরা বেকারত্ব দূর হয়েছে। চাষিদের প্রযুক্তিগত সহায়তা সহ সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খরাপ্রবণ এলাকায় মানে পানির ব্যবস্থা করে সারা বছর মাছ চাষ করা এবং একই প্রযুক্তি ব্যবহার করে যেটা পুকুরে অক্সিজেন সরবরাহ করার কাজে ব্যবহার করা হচ্ছে। মাছের পোনা চাষে বেকারত্ব দূরীকরণ ও চাষিদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে আশা উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।